বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রদর্শন ছিল একটি গণতান্ত্রিক, শোষণবিহীন এবং অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তার রাজনৈতিক দর্শনের অন্যতম প্রধান দিক ছিল বিজ্ঞান ও প্রযুক্তি। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের অভিযাত্রায় নেমেছেন। 2008 সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন, বাস্তবায়ন করেছেন। তারপর উনি ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের। স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি, এই 4টি পিলারের উপর ভিত্তি করে 2041 সাল নাগাদ নির্মাণ করা হবে স্মার্ট বাংলাদেশ। কেমন হবে সেই স্মার্ট বাংলাদেশ? কেমন হবে আমাদের জীবনযাত্রার মান? কি হবে এই স্মার্ট বাংলাদেশের জার্নিতে আমার এবং আপনার রোল? এই সব বিষয়ে জানতে এবং জানাতে আমাদের এই আয়োজন বেসিস প্রেজেন্স রোড টু স্মার্ট বাংলাদেশ, পাওয়ার্ড বাই হুয়াওয়ে। আপনাদের সাথে আছি আমি রাসেল টি আহমেদ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি আয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পুরো রপ্তানি আয়ের একটা বিশাল অংশ অর্থাৎ 84% আসে রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে। রপ্তানি আয় যখন একটা সিঙ্গেল সেক্টর ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন কিন্তু সেটা খুব একটা সুখকর বিষয় নয়। অন্যদিকে 2030 সালের মধ্যে আমাদের $100 বিলিয়ন রপ্তানির একটি লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। তাহলে R&D সেক্টরের পাশাপাশি আইসিটি সেক্টর কি হতে পারে আমাদের পরবর্তী সম্ভাবনাময় খাত। 2022 এবং 23 ফিস্ক্যাল ইয়ারে বাংলাদেশ আইসিটি খাত থেকে রপ্তানি করেছে $182 কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় $1.82 বিলিয়ন। বিশ্ব বাজারে আমরা 30টিরও অধিক ধরনের আইসিটি সার্ভিস, সফটওয়্যার এবং কনসালটেন্সি সেবা রপ্তানি করছি। এই আইসিটি সেক্টরকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে দেখতে পাই আমাদের মূলত আইসিটি সেবা যেটা রপ্তানি হয় তার পুরোটাই ITES অর্থাৎ IT এনেবল সার্ভিস নির্ভর। দেশের জিডিপিতে আইসিটি খাত কন্ট্রিবিউট করছে 1.25%। বাংলাদেশ সরকারের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল 2025 সাল নাগাদ আইসিটি খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি করা। আমাদের রিসেন্ট রিসার্চ করে আমরা দেখতে পাই যেইভাবে আমাদের উত্তরণ হচ্ছে, এখন আমরা 1.82 বিলিয়ন করছি, তাহলে 2025 সাল নাগাদ আমরা সর্বাপেক্ষা 3.92 বিলিয়ন করতে পারবো। তার মানে আমরা লক্ষ্যমাত্রার থেকে কিছুটা পিছিয়ে আছি। খুব একটা ভয়ের কিছু নাই। তার মানেটা হচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, প্রপার পরিকল্পনা করতে হবে এবং পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। অন্যদিকে আমরা মার্কেটের কথা চিন্তা করি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের আইসিটি এক্সপোর্টের সবচাইতে বড় বাজার। শুধুমাত্র একটি দেশেই আমরা প্রায় 27% এক্সপোর্ট করে থাকি। তবে যুক্তরাষ্ট্র একটি মাত্র দেশ নয়, অন্যান্য দেশেও আমরা আমাদের রপ্তানি করছি, যেমন জার্মানি, ফ্রান্স, সিঙ্গাপুর, জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশও। এবার যদি একটু চাহিদার কথা ভাবি, এই মুহূর্তে শুধুমাত্র আমেরিকাতে 3 মিলিয়ন মানুষের শর্টেজ আছে, ইউতে আছে 1.5 মিলিয়ন, ইউকেতে আছে 1 মিলিয়ন এবং জাপানে 8.5 লক্ষ আইসিটি রিসোর্সেসের শর্টেজ আছে। সব মিলিয়ে পুরো বিশ্বে $550 বিলিয়ন একটা বাজার আছে। যেই বাজারের মাত্র 4% যদি আমরা পূরণ করতে পারি তাহলেই আইসিটি সার্ভিস এক্সপোর্টের পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় $22 বিলিয়ন। এমন একটি প্রেক্ষাপটে যখন আমরা আছি তখন আমরা দেখতে পাই আমাদের বেসিসের প্রায় 3% সদস্য শুধুমাত্র আইসিটি এক্সপোর্ট নিয়ে কাজ করে। তাদেরই মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ব্রেইন স্টেশন। বাংলাদেশের আইসিটি রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্রেইন স্টেশন আছে প্রথম 10-এর তালিকায়। আসুন একটু ব্রেইন স্টেশনের গল্পটা দেখে আসি। BrainStation 23 is a software company. We have been doing software development for clients internationally since 2006.
We have been working on web and mobile application development. Currently, we are one of the largest software company with around 700 people, 600 plus engineers. We are working on large number of areas. We have 9 strategic business units, and we are working with fintech, with AI. For example, with AI, we have worked with very interesting projects like generative AI, where from meeting, taking notes automatically, creating tasks automatically for one of our clients in US. The challenges over the years that we have faced is as we have passed different stages of our organization. For example, when we started as a 4-people team, and then we did not have any brand name, then attracting talents were a big challenge. So we were continuously hiring fresh graduates and training them for international standard, creating a brand image for BrainStation so that we can attract more top talents. The biggest achievement is actually our people. We have a number of partners and leaders, our CWO Fedus, then our CTO Mizan, and our other team members and our strategic business unit heads. With them, we have been able to create a very strong leadership team which has helped us grow such a strong company. This has enabled us being one of the most respected software company. For example, from Basis, every year when Basis awarded for software outsourcing companies, we have got awards since 2013 till this year. Our dream is to create impact in people's life. For example, we want to create impact on 1 million people's life within next 10 years, making larger software company, working on products, working on more services, and also expanding into academic area, so that we can enable to create many amazing people who are taking Bangladesh ahead. আমরা বিশ্বাস করি রাইসুল এবং ব্রেন স্টেশনের মতো আরও অনেক অনেক নতুন কোম্পানি আসবে, আমাদের বেসিস কোম্পানিগুলো আরও বড় হবে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের আইটি এনেবল সার্ভিসেসের এক্সপোর্টের অপরচুনিটি নিয়ে। ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পরে আবার ফিরে আসব আলোচনায়। আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু বেসিস প্রেজেন্টস রোড টু স্মার্ট বাংলাদেশ, পাওয়ার্ড বাই হুয়াওয়ে। আমি রাসেল টি আহমেদ আছি আপনাদেরই সাথে। ডলার রিজার্ভ একটা কমন ক্রাইসিস, বাংলাদেশে এটা অত্যন্ত আলোচিত বিষয় এখন। এটার সুদূর প্রসারী কিন্তু একটাই সমাধান, এক্সপোর্টের আয় বাড়াতে হবে, ইম্পোর্টের ব্যয় কমাতে হবে। আমরা আগের আলোচনায় দেখেছি বাংলাদেশের অন্যতম প্রধান সম্ভাবনাময় খাত হচ্ছে আমাদের এই আইসিটি। বাংলাদেশের আইসিটি এক্সপোর্ট নিয়ে কাজ করছে এমন 4 জন বিশেষ ব্যক্তিত্ব আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আছেন জনাব এম আসিফ রহমান, ফাউন্ডার WP ডেভেলপার্স। আমাদের মাঝে আরও আছেন জনাব শাহ ইমরাউল কায়েস, ম্যানেজিং ডিরেক্টর টেকনোবিডি। আমাদের মাঝে আছেন জনাব আহমেদুল ইসলাম বাবু, সিইও এবং ফাউন্ডার টেকনোগ্রাম, এবং ইমতিয়াজ ইলাহি, সিইও গ্রাফিক পিপল অ্যান্ড সফটওয়্যার পিপল। সুপ্রিয় দর্শক, আসুন স্বাগত জানাই আমাদের মাঝে এই 4 জন বিশেষ অতিথিকে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের মাঝে এসে জয়েন করার জন্য। আপনারা জানেন বেসিস তার 25 বছর পূর্তি উদযাপন করছে, এবং যারই ধারাবাহিকতায়
আজকের এই আয়োজন, আমাদের এই বড় আয়োজন, বেসিস প্রেজেন্টস রোড টু স্মার্ট বাংলাদেশ। খুব স্বাভাবিকভাবেই আমরা এক্সপোর্ট নিয়ে কথা বলবো এবং আমরা সবাই জানি আপনারা চারজনই বাংলাদেশের সফটওয়্যার, আইটি এবং আইটিএস সার্ভিসেস এক্সপোর্ট নিয়ে কাজ করছেন। এরকম যখন একটা প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে এটাও দেখা যায়, একটু আগে আমি বলছিলাম যে আইসিটি হতে পারে বাংলাদেশের পরবর্তী সর্ববৃহৎ পোটেনশিয়াল গার্মেন্ট সেক্টরের পরে, যেটা বিলিয়নস অফ ডলার্স বাংলাদেশে আনতে পারে। এই বিষয়গুলা নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আমরা আপনাদেরকে পেয়েছি। আমি যদি আসিফ আপনাকে দিয়ে শুরু করি, আমাদের অনেকগুলো ভার্টিক্যাল আমরা এক্সপোর্ট করি। আমরা সার্ভিসেস এক্সপোর্ট করি, আমরা কনসালটেশন এক্সপোর্ট করি, আমরা প্রোডাক্টও এক্সপোর্ট করি এবং আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। একটা কমন বিষয় আছে, যখন যারা সার্ভিস নিয়ে আমরা কাজ করি তখন লোকবলের সংখ্যা অনেক বেশি প্রয়োজন হয় ইন কম্প্যারিজন টু যদি প্রোডাক্ট নিয়ে হয়। সো আপনি যদি ওভারঅল একটু প্রোডাক্ট মার্কেটের অবস্থানটা বলেন এবং বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে আইসিটি প্রোডাক্টের অপরচুনিটি যদি আমাদেরকে একটু শেয়ার করেন। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য। প্রোডাক্ট বলতে অ্যাকচুয়ালি মানে ভার্টিক্যালটা অনেক বড় হবে। এখানে আমরা সাসকে বোঝানোর চেষ্টা করব। একই সাথে ইকোসিস্টেম ড্রিভেন যে মার্কেটটা আমাদের জন্য অ্যাভেলেবেল, সেটা ওয়ার্ডপ্রেস হোক, শপিফাই হোক, আরও অনেক প্ল্যাটফর্ম আছে। আমাদের বাংলাদেশে আপনি যদি মানে ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং দিয়ে আমাদের আইটি ইন্ডাস্ট্রি অনেক মানে গ্রো করছে, এটা যদি মনে করার চেষ্টা করেন, এর পরের ধাপটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট। একজন যখন কোনো একটা ক্লায়েন্টের জন্য পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করা শুরু করে, ধীরে ধীরে কিন্তু ওই এক্সপেরিয়েন্সটা দিয়েই সে অ্যাকচুয়ালি তার নিজের প্রোডাক্ট তৈরি করতে পারে। গ্লোবাল আইটি ইন্ডাস্ট্রির কথা দেখলে আপনি দেখবেন যে লাস্ট 10 বছরে সবচেয়ে লার্জেস্ট যে বিজনেসগুলো অনেক বড় হয়েছে, এর মাঝে সাস একটা বড় পরিমাণ রেভিনিউ মেক করেছে এবং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এবং এই পার্টিকুলার জায়গাতে আমরা এখনো অনেক 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 বিজনেস করছি না, কারণ আমাদের জন্য এখানে হয়তো একদম শুরুর সময়, মানে 20 বছর আগে সার্ভিস ইন্ডাস্ট্রি আমাদের জন্য যেমন ছিল, প্রোডাক্টে আমরা এখন সেই অবস্থায় আছি। বাট ভালো ব্যাপারটা হলো, যখন আপনি প্রোডাক্টে আমরা কেমন করছি এটা যদি জানতে চান, এটা হলো খুবই ইন্টারেস্টিং। মানে যখন আমি সেক্টর স্পেসিফিক ডিভাইড করে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস একটা সেক্টর, দুনিয়ার সকল ওয়েবসাইটে প্রায় 46% শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আমি এবং আমার কোম্পানি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করে, প্রোডাক্ট বানায়, এই ধরনের কোম্পানির যদি আপনি গ্লোবালি একটা র্যাঙ্ক করেন, দেখবেন বাংলাদেশ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ নাম্বারে থাকবে। অ্যাকচুয়ালি গত বছর পার্টিকুলার একটা স্ট্যাটে আমরা অলমোস্ট ওয়ার্ল্ডের 3 নাম্বার কান্ট্রি ছিলাম। আমরা ওখানে ইন্ডিয়ার কাছাকাছি। মানে এটা কিভাবে তৈরি হয়েছে? এটা অ্যাকচুয়ালি আমাদের পার্টিকুলার এই ইন্ডাস্ট্রির গ্রোথের কারণে হয়েছে এবং ওয়ার্ডপ্রেসে আমরা অনেক ভালো করছি, এটা ওয়ান অফ দ্য সেক্টর। সাস আমরা কেবল শুরু করছি। সাসে আমি যেমন ইনর্মাস অপরচুনিটি দেখি। আমরা হয়তো এন্টারপ্রাইজ সাসে অনেক ভালো করছি না, বাট কনজিউমার সাস এটাতে আমরা কেবল শুরু করছি। হয়তো মার্কটেক যেটাকে বলে, মার্কেটিং টেকনোলজি, এগুলো না আমাদের মানে ইনর্মাস অপরচুনিটি আছে, আমরা হয়তো ভবিষ্যতে আরো ভালো করব। বাংলাদেশ থেকে 1 থেকে 2 মিলিয়ন বা তার চেয়ে বেশি বিজনেস করছে এই ধরনের কোম্পানির সংখ্যা এখন হয়তো 20-এর বেশি হবে, যারা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস অথবা প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আমরা হয়তো সামনের 5 বছরে এসব কোম্পানিগুলোকে অনেক ম্যাচিউর হতে দেখব। ধন্যবাদ আসিফ আপনাকে। আমার নিজের এবং দর্শকদের আরেকটু জানার জন্য, আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলেছেন, প্রোডাক্ট বা স্যাস হিসেবে, তার মানে তো আমাদের আরও অপরচুনিটি আছে। যদি কেউ অ্যামাজন ক্লাউডে কাজ করে, কেউ যদি গুগল ক্লাউডে কাজ করে, ওইটাও কি একটা অপরচুনিটি অ্যাজ এ প্রোডাক্ট বা অ্যাজ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস? অবভিয়াসলি, বাট এখানে দেখেন, যখন আমরা অ্যামাজন বা গুগল ক্লাউডে কাজের কথা বলছি, এখানে কিন্তু কিছু সার্টিফিকেশন লাগে। আপনি যদি ধরেন ডেভঅপস তৈরি করতে চান, এটা আবার পুরো প্রোডাক্টের মধ্যে থাকবে না, এটা আবার অনেক অংশ যাবে সার্ভিসের দিকে, যেখানে হয়তো আমরা কাজ করছি এখন হয়তো অনেক বড় না। মানে ওই আপনি যদি একদম পার্টিকুলার এরকম ক্লাউড নিশে ঢুকতে চান, এখানে সম্ভবত আমাদের হাতে এখনো অনেক 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 অপরচুনিটি আছে। আর যখন আপনি ধরেন এরকম হাইটেক ক্লাউড বা এআই এইগুলার সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের কথা বলবেন, এইটাতে সম্ভবত মানে 1 বছরে মানে বাংলাদেশ খুবই ভালোভাবে অনেকগুলো নতুন প্রোডাক্ট শুরু করেছে। বাট মাথায় রাখতে হবে যে যখনই আমরা খুবই হাইটেকের কথা বলতেছি, তখনই এই জায়গায় হয়তো আমাদের গ্রোথটা একদম ইনস্ট্যান্টলি অলওয়েজ দেখা যাবে এরকম হবে না। অনেক ক্ষেত্রেই হবে যে আমরা চেষ্টা করছি, সামনের কয়েক বছরে হয়তো আমরা আরো অনেক দারুণ রেজাল্ট দেখতে পাবো। দারুণ বলেছেন, অনেক ধন্যবাদ আসিফ। আমি যেটা অপর প্রান্তে ইমতিয়াজ ইলাহি আপনার কাছে আসি, গ্রাফিক পিপলের বয়স কত এখন? 20 বছর হতে চলল। 20 বছর। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু হিয়ার। 20 বছর আগে আমাদের ইন্ডাস্ট্রি মাত্র কয়েক মিলিয়ন ডলার রপ্তানি করত।
সফটওয়্যার যে এক্সপোর্ট হতে পারে এই ধারণাটাও শুরু হয় নাই। সফটওয়্যার এজ এ সার্ভিস, সফটওয়্যার সার্ভিস, ITES, এই জিনিসগুলো যখন তৈরি হয় নাই তখন গ্রাফিক পিপল শুরু করেছে এবং অনেকের জন্যই গ্রাফিক পিপল পথপ্রদর্শক। তো সেই 20 বছর আগের গ্রাফিক পিপল, আজকের গ্রাফিক পিপল, 20 বছর আগের ইন্ডাস্ট্রি, আজকের বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রি একটু আমাদের সবার জন্য বলবেন? জি, সো 20 বছর আগে যখন আমরা শুরু করেছিলাম তখন আপনার নিশ্চয়ই মনে আছে বাংলাদেশে তখনও আমাদের ফাইবার অপটিক কেবল, হাই স্পিড কেবল কানেক্টেড ছিল না। ভিস্যাট এর মাধ্যমে আমাদের ইন্টারনেট যোগাযোগটা চলতো। সো খুব কম ভলিউমের কাজ আমরা আসলে করতে পারতাম, কারণ ইন্টারনেট ব্যান্ডউইথের একটা বড় লিমিটেশন ছিল। আপনি চাইলে আপনি হাই ভলিউমের কোনো ফাইল আপলোড করতে পারতেন না, ডাউনলোড করতে পারতেন না। সো আমরা কখনোই আসলে বিশ্বাস করিনি যে কোম্পানিটার সাইজ 15 থেকে 20 জনের বেশি হবে, কারণ এত কম পরিমাণ কাজ আমরা করতে পারতাম। বাট পরবর্তীতে যখন আমাদের বাংলাদেশে একটা বড় যুগান্তকারী পরিবর্তন আসলো ফাইবার অপটিক কেবল কানেকশনের পরে, আমরা দেখলাম যে কাজের পরিধি অনেক বেড়ে গেছে, কাজের ফ্লেক্সিবিলিটি বেড়েছে, সুযোগ বেড়েছে এবং একই সাথে ক্লায়েন্টদেরও আমাদের প্রতি তাদের আস্থা বেড়ে গেছে। অ্যামেজিং, দ্যাটস এ গুড ইনফরমেশন ফর আওয়ার অডিয়েন্স টু। কায়েশ, আপনার কাছে যদি আসি, আমরা জানি, আমি ব্যক্তিগতভাবে জানি, আপনিও প্রায় 20 বছরের বেশি সময় ধরে সফটওয়্যার এক্সপোর্ট করে আসছেন। আমরা আসিফকে শুনলাম, আসিফ প্রোডাক্ট করছে, আমরা ইমতিয়াজকে শুনলাম, ইমতিয়াজ সার্ভিস করছে, আপনি কাস্টমাইজ সফটওয়্যার নিয়ে কাজ করছেন। এর বাইরে আপনার আরেকটা পরিচয়, আপনি একটা লম্বা সময় এই 20 বছরের নিজের ব্যবসার পাশাপাশি বেসিসকেও সময় দিয়েছেন। সম্ভাবনা নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্নটা হচ্ছে, সেই সম্ভাবনাকে অ্যাচিভ করার জন্য হোক সে প্রোডাক্ট, হোক সে সার্ভিস, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইউ সি? বিকজ আপনি অনেককে দেখেছেন, দূর থেকে দেখেছেন, কাছ থেকে দেখেছেন, ইন্ডাস্ট্রিকেও দেখেছেন। যদি চ্যালেঞ্জেসগুলোর দিকে একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ রাসেল ভাই। আমাদের চ্যালেঞ্জেসগুলো কয়েকটা ক্যাটাগরিতে বিভক্ত। আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ম্যান পাওয়ার, মোস্টলি দ্য টেকনিক্যাল ম্যান পাওয়ার। এটা একদম যখন থেকে আমাদের আইটি ইন্ডাস্ট্রি শুরু হয়েছে তখন থেকেই এটা একটা চ্যালেঞ্জ। নানা দিক থেকে নানাভাবে এটা ওভারকাম করার অনেক চেষ্টা করা হয়েছে, বাট এখনো আমরা আপ টু মার্কেট চেয়ে অনেক নিচে। আমাদের যা প্রয়োজন আমরা তা পাচ্ছি না। আমাদের কোম্পানিগুলোকে অনেক বেশি ইনভেস্ট করতে হয় একটা লোক তৈরি করতে, তারপরে কাজে লাগাতে। এই চ্যালেঞ্জটা আরো বড় হচ্ছে যেহেতু এআই চলে আসছে, মার্কেট রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ড আরো উপরে উঠে গেছে। সেই কারণে আমাদের এই চ্যালেঞ্জটা আরো অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। সো এই ম্যান পাওয়ারের চ্যালেঞ্জটা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মার্কেটিং স্কিল। কোম্পানি পর্যায়ে মার্কেটিং স্কিল ইউ আর টকিং অ্যাবাউট, ওকে? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের দেশে মার্কেটিং এর জায়গায়, বিশেষ করে টেক মার্কেটিং এর জায়গায় কোনো লোক তৈরি হচ্ছে না। মূলত এন্টারপ্রেনারকে নিজেকেই এই দায়িত্বটা নিতে হচ্ছে। তো সব এন্টারপ্রেনার সব স্কিল থাকবে না, বিশেষ করে টেক এন্টারপ্রেনারদের মধ্যে ম্যাক্সিমামই টেকের দিকে নজরটা বেশি থাকে, মার্কেটিং এর দিকে কম থাকে। সো কম্পারেটিভলি দেখা যায়, আমার এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যে আমরা যতটুকু রিসোর্স নিয়ে আন্তর্জাতিক বাজারে যতটুকু বিক্রি করতে পারি, অতটুকু রিসোর্স নিয়ে আমাদের 3-4 গুণের বেশি বিক্রি করতে পারছে আরো অনেক দেশের মানুষেরা। শুধুমাত্র এই স্কিলের অভাবের কারণে আমরা বিক্রি করতে পারছি না। এবং এই স্কিল গ্যাপ ফিল আপ করার তেমন কোনো ইনিশিয়েটিভ এখনো আমি দেখিনি। সো এই জায়গাটায় কাজ করলে আমাদের মিড সাইজ কোম্পানি এবং সেমি মিড সাইজ কোম্পানি অনেক বেশি উপকৃত হবে। আমাদের আরো একটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং। ওভারঅল আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং এর জায়গাটায় কাজ করার প্রচুর জায়গা আছে এবং সেই বেনিফিট ইমিডিয়েটলি পেয়ে যাবে আমাদের বড় কোম্পানিগুলোকে। এবং কান্ট্রি ব্র্যান্ডিং যদি কেউ করার চিন্তাও করে, আমি মনে করি তার এলিমেন্টটা ভাগ করতে হবে। কান্ট্রি ব্র্যান্ডিং এর সুবিধা যেন মিড সাইজ কোম্পানি বা ইভেন সেমি মিড সাইজ বা স্মল কোম্পানিও পেতে পারে। অ্যান্ড আরেকটা চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকটা আইটি উদ্যোক্তার আছে, সেটা হলো অ্যাক্সেস টু ফিনান্স। এটার পলিসি সাপোর্ট দরকার খুব ভালোভাবে এবং খুব দ্রুত, কারণ যারা টাকার ব্যবসা করছে তারা অবশ্যই আমাদেরকে দিতে চায়, কিন্তু যে ইন্টারনাল চ্যালেঞ্জগুলো আছে এগুলো পলিসি সাপোর্ট ছাড়া সলভ করা সম্ভব না। আপনি যখন কান্ট্রি ব্র্যান্ডিং বললেন, অনেক সময় দেখা যায় কি যে কান্ট্রি ব্র্যান্ডিং মানে আসলে চলে যায় আসলে একটা ট্যুরিজম ডিপার্টমেন্টের কিনা। তার মানে হয়তো আমরা আরেকটু স্পেসিফিক হব যে ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং, সাথে সাথে কান্ট্রি ব্র্যান্ডিং হয়েই যাবে আসলে। ধন্যবাদ কায়েশ আপনাকে। আহমেদুল ইসলাম বাবু,
সুপরিচিত এই ইন্ডাস্ট্রিতে জাপান বাবু নামে, আপনি একটু শেয়ার করবেন আমাদের সবার জন্য? জি, ধন্যবাদ রাসেল ভাই। আমাদের অপরিসীম অপরচুনিটি আছে শুধু জাপানকে ঘিরেই। আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি আমরা জাপানকে, যদি আমি কারেক্টলি মনে করতে পারি, জাপানকে আমরা পেনিট্রেট করা শুরু করেছি 2000 সাল থেকে। 2000 সাল থেকে 2023 সালে এসে একটা স্পেশাল মার্কেটে, যেখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, যেখানে কালচারাল ব্যারিয়ার আছে, সেটাকে ওভারকাম করে আমরা এখন কিন্তু 4th লার্জেস্ট ডেস্টিনেশন টু আওয়ার এক্সপোর্ট পোটেনশিয়ালিটিতে চলে আসছি। তো সেখানে আমরা এখন আমরা রিসেন্টলি যেটা দেখছি যে প্রচুর জাপানিজ বাংলাদেশে ইনভেস্ট করার জন্য এবং বাংলাদেশের স্কিলটাকে ইউজ করার জন্য তারা খুব উদগ্রীব হয়ে আছে। একটু আগে কায়েশ বলছিল কান্ট্রি ব্র্যান্ডিং। আমার কাছে যতটুকু অবজারভেশন, আজকে গত 22 বছর যেহেতু আমি জাপান মার্কেট নিয়ে স্পেশালি কাজ করছি, আমার অবজারভেশনে আমি যেটা দেখেছি, কান্ট্রি ব্র্যান্ডিং হিসেবে স্পেশালি আইটি সেক্টরে জাপানিজদের কাছে বাংলাদেশের একটা ব্র্যান্ডিংটা মোটামুটি স্তরে একটু বেটার দেন দ্য আদার কান্ট্রিজ। আমি জাস্ট আপনার সাথে একটু কমপ্লিমেন্ট করতে চাই আমার নিজের অভিজ্ঞতা। আমরা তো প্রায় 2016 থেকে আমরা জাপান আইটি উইকে যাওয়া শুরু করেছি। 2015 থেকে যাওয়া শুরু করেছি। প্রথম দিকে জাপান আইটি উইকে বাংলাদেশ প্যাভিলিয়নকে খুঁজতে কেউ আসতো না। গত বছর 2023-এ যখন আমরা সবাই মিলে জাপান আইটি উইকে গেলাম, আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল। জাপানিজরা এক্সপোতে ঢুকেই একটা গুড নাম্বার অফ জাপানিজ খোঁজ করতো বাংলাদেশ প্যাভিলিয়ন কোথায়। এক্স্যাক্টলি, দ্যাটস অ্যান অ্যামেজিং থিং যে আমরা এই 15 থেকে 24-এ 23 পর্যন্ত 8 বছরেই, এবং জাপান স্লোলি কাজ করতে করতে এখন কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যে ডেস্টিনেশনগুলোতে আমরা এক্সপোর্ট করি, জাপান এখন 4th হাইয়েস্ট ডেস্টিনেশন আমাদের জন্য। আমি আমার দ্বিতীয় প্রশ্ন করব আপনাদেরকে, আবারও আসিফ আপনাকে দিয়ে শুরু করব। আমার প্রশ্নটা এমন হবে, কান্ট্রি ব্র্যান্ডিং নিয়ে কথা বলছি। কখনো কখনো কোনো একটা দেশকে কিন্তু সেই দেশের একটা সাকসেস স্টোরি দিয়েও চেনা যায়। অ্যাংরি বার্ডকে দিয়ে কিন্তু আমরা ফিনল্যান্ডকে চিনি। সো কখনো কখনো একটা সাকসেস স্টোরি দিয়েও চেনা যায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যখন এত ভালো করছে, তারপরেও কিন্তু আমরা কয়েকটা নাম শুনি। আমরা উইপ্রো শুনি, আমরা ইনফোসিস শুনি, আমরা রিলায়েন্স শুনি, এই নামগুলো শুনি। বাংলাদেশ থেকে একটা $1 বিলিয়ন কোম্পানি বা একটা উইপ্রো বা একটা ইনফোসিস, একটা $1 বিলিয়ন কোম্পানি কবে হবে এবং কিভাবে হবে বলে মনে হয়? ধন্যবাদ ভাইয়া। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যেমন আপনি যে কোম্পানিগুলোর নাম বললেন, এগুলো কিন্তু সার্ভিস কোম্পানি, টাটা, ইনফোসিস, এই কোম্পানিগুলো খুবই রিসোর্স ড্রিভেন। মানে আপনাকে অনেক রিসোর্স তৈরি করতে হবে এবং এই রিসোর্সের আওয়ার বা ডেভেলপমেন্টগুলো আপনাকে বিক্রি করতে হবে। কায়েস ভাই অলরেডি এই পোর্শনটা টাচ করলো যে আমরা HR ডেভেলপমেন্টের দিকে অনেক কাজ করছি। বাংলাদেশ সরকার অ্যাকচুয়ালি ইনরমাস কাজ করেছে লাস্ট 15 বছরে, বাট এই জায়গাতে আমাদের আরো অনেক কাজ করার বাকি আছে। একটা জিনিস চিন্তা করেন যে যেই কোম্পানিগুলোর আপনি নাম বললেন, তাদের এক একটা কোম্পানির এমপ্লয়ি কয়েক লাখ করে, মানে $1 বিলিয়ন কোম্পানি হতে তাদের কিন্তু অনেক মানুষ লেগেছে। এখানে যখন আমি প্রোডাক্টের কথা বলছি, চিন্তা করে দেখবেন যে প্রোডাক্টের মধ্যে এমন কোম্পানি আছে, প্রোডাক্ট কোম্পানিগুলোর অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রেই সাকসেস বিবেচনা করা হয় পার এমপ্লয়ি অ্যানুয়াল রেভিনিউ দিয়ে। এমন কোম্পানি আছে, আমরা সবাই নাম জানি এমন কোম্পানির মধ্যে, যেমন বেস ক্যাম্প আছে, মানে যাদের পার এমপ্লয়ি অ্যানুয়াল রেভিনিউ $1 মিলিয়ন বেশি। এই ধরনের কোম্পানিকে আমরা $1 বিলিয়ন কোম্পানি বলতে পারি। একটা $1 বিলিয়ন সার্ভিস কোম্পানি করতে আপনার কয়েক লক্ষ মানুষ লাগবে, সেখানে একটা $1 বিলিয়ন প্রোডাক্ট কোম্পানি করতে আপনার হয়তো কয়েকশো মানুষ দরকার। সাস কোম্পানি বড় হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং এটা রিসোর্স ড্রিভেন না যে শুধু রিসোর্স থাকলেই হবে তা না। এবং এখানে একটা অপরচুনিটির কথা ভেবে দেখবেন যে লাস্ট 20 বছরে সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমাদের HR নিয়ে যত প্রবলেমই থাকুক, স্টিল কিন্তু আমরা ডেভেলপার তৈরি করেছি। আমার মনে হয় মানে প্রোডাক্ট হয়তো সবচেয়ে পসিবল একটা সেক্টর যেটা নেক্সট 5 থেকে 8 বছরে $1 বিলিয়ন মানে ভ্যালুয়েশন হতে পারে, এই ধরনের মানে কোম্পানি তৈরি করতে পারে। তার মানে কি আপনি বলতে চান আমাদের আইসিটি উদ্যোক্তাদের সার্ভিস তো আমরা করবই, হ্যাঁ, পাশাপাশি নতুন প্রজন্ম এবং বর্তমানের আইসিটি উদ্যোক্তারা প্রোডাক্ট নিয়ে ভাবতেই পারে এবং ভাবা উচিত। যেহেতু আমরা একটা কথা প্রায় শুনি বা বলি, আমাদের কোয়ালিটি হিউম্যান রিসোর্স আছে, আমাদের সমস্যাটা হয় কোয়ান্টিটি অফ কোয়ালিটি নিয়ে।
যে আমাদের 100 জন ভালো রিসোর্স আছে, কিন্তু আমাদের প্রয়োজন 1000 জন ভালো রিসোর্স। ওই জায়গাটাতে আমরা অনেক সময় স্ট্রাগল করি, যেটা হয়তো প্রোডাক্ট ইনোভেশনে গেলে আমরা হয়তো আরো বেশি রিটার্ন পাবো। ইমতিয়াজ, আপনার কাছে যাচ্ছি, একটু রেলিভেন্ট একটা স্ট্যাটিস্টিক্স দেখি আপনার কাছে, বিকজ আপনি 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। আমাদের তো একটা $5 বিলিয়ন টার্গেট আছে, যেটা আমরা এখন প্রায় 1.5 বিলিয়নের মতো করি বা 1.8 মতো করি। 2025 সালের নাগাদ আমরা যে হারে গ্রোথ করেছি, সেটা আমাদের অ্যানালাইসিস বলে আমরা যদি এই হারে গ্রোথ করি তাহলে এটা 3.9 বিলিয়নে যাবে। অর্থাৎ $5 বিলিয়ন যে টার্গেট, সেখান থেকে আমরা একটু পিছনে থাকবো। আপনি যদি একটু বলেন আমাদেরকে, এটা থেকে আসলে দোষের কিছু নাই, কিন্তু এখান থেকে আমরা কি শিখলাম এবং সামনের যাত্রাপথে সেই শিক্ষাটাকে কিভাবে কাজে লাগাতে পারি? জি, সো আমাদের সবচেয়ে বড়, আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যে নাথিং ইজ কনস্ট্যান্ট ইন দ্য ইন্ডাস্ট্রি অর ইন টেকনোলজি। সো আমি যদি যে কোনো একটা টেকনোলজি বা প্ল্যাটফর্মকে মাথায় রেখে লং টার্ম প্ল্যানিং করি, তাহলে হয়তো একটা সময় গিয়ে আমি আটকে যাব, আমার গ্রোথটা আটকে যাবে। এইচআর চ্যালেঞ্জের কারণে হতে পারে, বা বিজনেস এক্সপ্যানশন চ্যালেঞ্জের কারণে হতে পারে, অথবা সেই টেকনোলজিটা রিডান্ডেন্ট হয়ে যেতে পারে। সো যেহেতু আমরা টেকনোলজি এবং ফাস্ট পেস একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, সো আমাদের একটা দূরদর্শী একটা প্ল্যানিং বা গাইডেন্স বা একটা আপনার রোড ম্যাপ থাকা উচিত। এটা সরকারি পর্যায়ে, বেসিসের পর্যায়ে, বা এবং ইন্ডাস্ট্রি ভার্টিক্যাল পর্যায়ে, যেটা আসলে নতুন উদ্যোক্তা বা যারা অলরেডি বিজনেসে আছেন তাদেরকেও হেল্প করবে। আমরা যদি আমাদের পিছনের দিকে তাকাই, আমাদের কিন্তু অনেক কেস স্টাডি থাকতে পারে যে কেন কিছু কোম্পানি সাকসেসফুল হয়েছে, কিছু অনেক ভালো প্রচেষ্টার পরেও তারা হননি। সো এই বিজনেসগুলা, প্ল্যানগুলা যদি থাকে, বা এই বিজনেস কেস স্টাডিগুলো থাকে, সেগুলো কিন্তু বেসিস ইউজ করতে পারে নতুন উদ্যোক্তা বা নতুন যারা ব্যবসায় আসছে তাদেরকে হেল্প করার জন্য। কারণ অধিকাংশ ছোট কোম্পানি পক্ষে কিন্তু বারবার ভুল করার সুযোগ নাই। সো তাদেরকে যদি কিছু হ্যান্ড হোল্ডিং করতে পারি আমরা, তাহলে হয়তো এই যে গ্যাপটা আছে এটা অনেকখানি হয়তো আমরা পূরণ করতে পারবো। আমরা বেসিস থেকে একটা রিসার্চের কথা বলে আসছি, যাতে আমরা পেছনে তাকাতে পারি, পেছন থেকে শিখতে পারি। যে কথাটা আপনি বললেন যে একটা প্যাথোলজিক্যাল রিসার্চ, আমার শরীরের বর্তমান অবস্থাটা কি, তার মানে আমাদের ইন্ডাস্ট্রি আমরা এখন কোথায় আছি, ইন্ডাস্ট্রির একটা স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বের করে ফেলা দরকার। মার্কেট, কোন মার্কেটে বেশি অপরচুনিটি, সার্ভিস এক্সপোর্টের ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে কোন জায়গায় মনোযোগ দেওয়া উচিত, এরকম একটা রিসার্চ হলে আমার মনে হয় আমরা যখন ডিজিটাল বাংলাদেশের জার্নি থেকে একটা সফল যাত্রা শেষ করে আমরা যখন স্মার্ট বাংলাদেশের জার্নিটা শুরু করছি, এই সময়টা একটা রিপোর্ট কার্ড হওয়া দরকার। আমি কায়েস, আপনার কাছে আসি। আপনি এইচআর নিয়ে কথা বলেছেন, ইওর নাম্বার 1 চ্যালেঞ্জ, এনি প্রেসক্রিপশন এই চ্যালেঞ্জ দূর করার ক্ষেত্রে? আছে, প্রেসক্রিপশন অবশ্যই আছে। প্রথমত আমাদের যেই ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম আছে, সেই জায়গায় আমরা ক্লাস 9-10, ইভেন এখন আরো আগে থেকেই কম্পিউটার শিক্ষা শুরু করে এবং একদম অনার্স পর্যন্ত এটা আছে, মাস্টার্স তো অবশ্যই। তো এই যে কারিকুলাম বা এই যে প্রসেস, কি শেখানো হচ্ছে, কিভাবে শেখানো হচ্ছে, এই জায়গাটায় আর ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টে একটা বড় গ্যাপ আছে। অবশ্যই আমরা এটা জানি যে ইউনিভার্সিটির দায়িত্ব ইন্ডাস্ট্রির জন্য রেডি করে দেওয়া না, তাকে শিখতে শেখানো, বা এডুকেশন সিস্টেমের দায়িত্ব হচ্ছে শিখতে শেখানো। কিন্তু আমরা এই জায়গাটাতেও গ্যাপ পাই। আমরা যখন একটা ছেলেকে যেই সময়ে যা শিখাতে চাই, বা ইন্ডাস্ট্রি আসলে যেই সময়ে অ্যালাউ করা আছে, কারণ এটা তো কম্পিটিটিভ মার্কেট, রাইট? তো ওই সময়ে দেখা যায় যে আমাদের ওইটুকু রিসোর্সে হয় না, তার 6-7-8 গুণ বেশি রিসোর্স খরচ করার পরে সে ওই জায়গাটা এসে দাঁড়ায় যেখানে আমি তাকে কাজে লাগাতে পারি। তো এই গ্যাপটা পূরণ করার জন্য সরকার দীর্ঘদিন যাবৎ অনেক ইনিশিয়েটিভ নিয়েছে। বেশ কিছু ধরনের আইটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করাচ্ছে, অ্যাসোসিয়েশনগুলো তার লিমিটেড স্কোপ থেকে চেষ্টা করছে। হচ্ছে না কারণ হচ্ছে যেই ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে সেটা বাস্তবতা বিবেচনা পুরোপুরি করতে পারছে না। অনেক লোকের দরকার নেই, একজন কোয়ালিফাইড লোক 10 জন সাধারণ লোকের চেয়ে বেশি কাজ করতে পারে। সো আমাকে ফোকাসড আউটপুট চিন্তা করতে হবে। এবং আমি যদি আরেকটু কোয়ান্টিফাই করে বলি, এখনকার ট্রেনিংগুলোকে নর্মালি যদি আমরা ইউনিভার্সিটির পরের লেভেল বা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যে ট্রেনিংগুলো আমরা দেখতে পাই, যেগুলো সরকার বা বিভিন্ন জায়গায় হচ্ছে, বেসরকারি সরকারি সব জায়গায়,
এটা মূলত 3 মাস 4 মাস 4 ঘন্টা এরকম একটা চিন্তা ভাবনা থেকে, এটা অনেক পুরনো কনসেপ্ট, মিনিমাম 10-12 বছরের পুরনো কনসেপ্ট, তখন এটা কাজে লাগতো। এই বাজারে এসে এটা কাজে লাগবে না। আমরা যে অবস্থায়, আমাদের ছেলেমেয়েরা যে অবস্থায় দাঁড়িয়ে আছে, যারা ক্যারিয়ার শুরু করবে এই ইন্ডাস্ট্রিতে, তাদের যদি আসলেই আমরা তৈরি করতে চাই এখনকার ইন্ডাস্ট্রিতে একটা রিজনেবল পর্যায়ে এসে দাঁড়ানোর জন্য, স্কিল ভেদে তাকে ন্যূনতম 1 বছর বা 1.5 বছরের ট্রেনিং সেশনের ভিতর দিয়ে আসতে হবে। এবং ওই ট্রেনিং সেশনে ওই গদবাঁধা পড়ালেখা এরকম জিনিসটা না, অনেকটাই হাতে কলমে এবং নলেজটা গেইন করে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেইটা শেখা। সো এই যত ধরনের মানে ইনিশিয়েটিভ এখন নেওয়া হচ্ছে বা নেওয়া হয়েছিল, সেটা আপগ্রেড করার সময় এসছে। আর আরেকটা সাজেশন আমার আছে, সেটা হলো যারাই সরকারি পর্যায়ে পাঠ্যক্রম নির্ধারণ করছেন, একদম ইউনিভার্সিটি পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান আছে এটার দায়িত্বে, তাদেরকে অবশ্যই আইটি অ্যাসোসিয়েশনগুলোকে অ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হিসাবে নিতে হবে, এই কারিকুলাম রিভিজিট করে আপ টু মার্ক আনার জন্য। আমরা রিয়েল চ্যালেঞ্জটা জানি, তারা থিওরিটিক্যাল চ্যালেঞ্জটা জানেন, সো এটার সমন্বয় দরকার। আমরা মানে এরকমই একটা কথা এর আগেও বলেছি যে গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া ইনক্লুসিভভাবে কাজ করতে হবে। এবং আজকের আলোচনা আপনার কাছ থেকে যেটা শুনে মনে হলো, আমাদেরকে তো আসলে ওই যদি নিচের থেকে শুরু করি, দ্যাটস এ লং টার্ম প্ল্যান। উই শুড হ্যাভ এ শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম প্ল্যান, এবং সেটা করার জন্য 3 পক্ষকে মিলে একসাথে কাজ করতে হবে। বাবু ভাই, আপনার টেকনোগ্রাম পরিচয়ের বাইরে আপনি বেসিসের বর্তমান একজন পরিচালক, এবং আমাদের যে জাপান ডেস্ক আছে সেটাও আপনি দেখভাল করছেন। বেসিস কি করছে এই জাপান মার্কেটটাকে ভালোভাবে অ্যাড্রেস করার জন্য, সেটা আমাদের জন্য একটু বলবেন? বেসিস জাপান মার্কেটের উপর যথেষ্ট এমফাসিস দিচ্ছে, এবং তারই ফলশ্রুতিতে বেসিসে জাপান ডেস্ক নামে একটা ডেস্ক আছে, যেটার যাত্রা শুরু হয়েছিল এজ এ জাপান ফোকাস গ্রুপ নামে 2016 সালে। এটার উদ্দেশ্যটা ছিল যে জাপান নিয়ে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন ধরনের নলেজ সহায়তা দেওয়া, তারপরে ওই বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, B2B-তে সহায়তা দেওয়া, বিকজ জাপান ইজ নট এ কালচারালি এবং ল্যাঙ্গুয়েজে মানে 8-10টা ইংলিশ কান্ট্রির মতো না, এটা একটু ভিন্ন, যেহেতু এটার স্ট্রাকচার, সেই জন্য এটা একটু নারিশমেন্টের দরকার হয়। সেই সূত্রেই 2016 সালে জাপান ফোকাস গ্রুপ নামে শুরু করা হয়, এবং পরবর্তীতে এটা জাপান ডেস্কে রূপান্তরিত হয়। তো আমরা যখন শুরু করেছিলাম 2016 সালে, তখন এটার মেম্বার সংখ্যা ছিল 20 জন, এখন সেটা 120 জন মেম্বার এটাতে মেম্বার, অর্থাৎ 120টা কোম্পানি এখানে আপনার মেম্বারশিপের মাধ্যমে তারা জাপানের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হচ্ছে। অনেক ধন্যবাদ বাবু ভাই আপনাকে অ্যাড করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। তবে এই যে পুরো আলোচনাটা আমরা করলাম, এই আলোচনায় আমরা কি দেখতে পাই? আমরা একদিকে দেখতে পাই 5 থেকে 10, 20, 30 বিলিয়ন ডলারের একটা সম্ভাবনার জায়গায় আমরা বসে আছি। আমরা দেখতে পাই আমাদের দেশের হিউম্যান রিসোর্স একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে আসছে, কিন্তু এটাকে অ্যাড্রেস করতে পারলে আমরা অনেক ভালো করতে পারবো। আমরা এটাও দেখতে পাই নতুন নতুন কোম্পানি এখন প্রোডাক্ট নিয়ে কাজ করছে, স্যাস নিয়ে কাজ করছে। তাহলে 2041-এর যে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যমাত্রা, এই জার্নিতে আপনাদের প্রত্যেককে আমি একটা করে পয়েন্ট বলবো। এক্সপোর্ট আর্নিং যদি সত্যি সত্যি 20 বা 30 বিলিয়ন ডলারে নিয়ে যেতে হয়, সরকার অথবা নীতি নির্ধারকদের কাছে আপনাদের এক একজনের একটা করে চাওয়া কি হবে, যে আমরা এটা চাই? আমরা তো ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আমরা সবাই মিলেই তো ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রির পক্ষ হয়ে বলেন যে একটা চাওয়া আপনার কি হবে সরকারের কাছ থেকে? কে শুরু করবেন? আসিফ, আপনি। মানে 41-এ আমরা যদি আমাদের দেশটাকে অনেক রিমার্কেবলি চেঞ্জ দেখতে চাই, আমার মতে আমাদের রিসোর্স ইন্টারন্যাশনালি অনেক কিছুতে কাজ করবে, ব্যাপারটা ঘটবেই। তার মানে আমরা গ্লোবালি প্রবলেম সলভ করবো, আমরা সার্ভিস ইন্ডাস্ট্রি থাকবোই। এখানে আমাদের যে উদ্যোক্তা, আমাদের যে ফাউন্ডার, তাদের আরো বড় স্বপ্ন দেখতে হবে। ওকে, তাহলে আপনার চাওয়াটা হচ্ছে ফাউন্ডারদের কাছ থেকে, নীতি নির্ধারকদের কাছে না, সেটাও খুব ভালো চাওয়া। কায়েস, যেহেতু আমি এতক্ষণ এইচআর নিয়েই বললাম,
আমি আমার সরকারের কাছে আমার দাবিটা এইচআর নিয়েই। সেটা হচ্ছে যতগুলো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে সরকারের দিক থেকে, সেটা মার্কেটের কি প্রয়োজন এবং কোন কোয়ালিটিতে প্রয়োজন, এই দুইটা এনশিওর করে ডিজাইন করা। তো তার মানে আপনি চাচ্ছেন যে সরকারের উদ্যোগ, একাডেমিয়ার সাপোর্ট এবং ইন্ডাস্ট্রির সম্পৃক্ততা যেন একসাথে হয়। বাবু ভাই, আমার চাওয়া খুবই সিম্পল। আমরা জাপান ডেস্ক করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোটেনশিয়াল এরিয়াকে নারিশ করলে একটা ইমপ্রুভমেন্ট এরিয়া চলে আসে, এবং আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমরা আরো কিছু মার্কেট আমরা আইডেন্টিফাই করেছি, স্পেশালি মার্কেট সেগমেন্ট লাইক কোরিয়া, আফ্রিকা, ইউএস মার্কেট। এগুলোর জন্য স্পেশালাইজড যে ট্রিটমেন্টটা বেসিস এখন দিচ্ছে, সেটাকে সরকারকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো। সো ইউ আর টকিং অ্যাবাউট নিউ মার্কেট ক্রিয়েশন। ইমতিয়াজ, যে আমার মনে হয় যে আইটি ইন্ডাস্ট্রিকে আরো বেশি এফডিআই বান্ধব করতে হবে, যেন বিদেশি বড় টেকনোলজি কোম্পানি যারা পার্শ্ববর্তী দেশে ইনভেস্ট করছেন, তারাও যেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেন এবং টেকনোলজি ট্রান্সফারে সহযোগিতা করেন। তার মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের আসার সুযোগটা পলিসিগতভাবে সহজ করে দেওয়া। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা বিশ্বাস করি আইসিটি এক্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে এক বড় ভূমিকা আমরা রাখতে পারবো। সুপ্রিয় দর্শক, দারুণ এই প্রাণবন্ত আলোচনা শেষ করে আমরা এখন একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবার খুব শীঘ্রই ফিরে আসব। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বেসিস প্রেজেন্টস রোড টু স্মার্ট বাংলাদেশ, পাওয়ার্ড বাই হুয়াওয়ে। আপনাদের সাথে আছি আমি রাসেল টি আহমেদ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বেসিস, যার জন্ম হয় 1998 সালে মাত্র 18 জন সদস্যকে নিয়ে। তারপর 25 বছরের পথ চলায় বেসিস আজ প্রায় 2400 সদস্যের এক বিশাল পরিবার। বেসিস আজকের জায়গায় আসতে সক্ষম হয়েছে বেসিসের প্রত্যেকটি প্রাক্তন সভাপতির অক্লান্ত পরিশ্রমের কারণে, বেসিসের প্রত্যেকটি সদস্যের গুরুত্বপূর্ণ অবদানের কারণে। আজকে আমাদের মাঝে এক বিশেষ অতিথি এসে উপস্থিত হয়েছেন, জনাব মুস্তফা জাব্বার। উনি 2016-18 কার্যবৎসরে বেসিসকে নেতৃত্ব দিয়েছেন সভাপতি হিসেবে। উনি বাংলাদেশ সরকারের একজন প্রাক্তন মন্ত্রী। আমাদের কাছে তার চাইতেও বড় পরিচয় 1998 সালে যে 18 জন সদস্যকে নিয়ে বেসিস প্রতিষ্ঠিত হয়, উনি তাদের মধ্যে একজন। আমরা আজকে জনাব মোস্তফা জব্বারের কাছ থেকে শুনবো কেমন ছিল বেসিসের শুরুর যাত্রা, কোথায় এসেছে আজকে বেসিস। চলুন আমরা স্বাগত জানাই জনাব মোস্তফা জব্বার ভাইকে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য জব্বার ভাই আপনাকে। এক বিশাল পরিচয়, 1998 সালের বেসিস। 25 বছর পার করেছি আমরা। কেমন ছিল প্রথমের যাত্রা আর কেমন আপনার আজকের অনুভূতি? রাসেল, এটা আসলে অনেকটা স্বপ্নের মতন। আমার মনে আছে 97 সালে আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। সরকার, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, এটা টাস্কফোর্স গঠন করে হাউ টু এক্সপোর্ট সফটওয়্যার ফ্রম বাংলাদেশ। এর প্রধান হন ডক্টর জামিল রেজা চৌধুরী। তো বিসিএস এর সদস্য হিসেবে আমি ওই টাস্কফোর্সের সদস্য হইলাম এবং বিসিএসকে রিপ্রেজেন্ট করতাম। আমরা 48টা সুপারিশ করেছিলাম। এই সুপারিশের ভিতরে একটা সুপারিশ ছিল যে আমাদের সফটওয়্যারের জন্য একটা আলাদা ট্রেড বডি লাগবে।
25 বছর পরে এসে বেসিসকে যেখানে দেখেন, কি মনে হয় আপনার কতটা সঠিক সিদ্ধান্ত ছিল সেটা? আমার ধারণা এটা অন্যরা মূল্যায়ন করতে পারে, কিন্তু আমি যেটা বুঝবো যে আমরা জিআরসি কমিটি থেকে যে রিকমেন্ডেশনটা করছিলাম এটা কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই, কারণ ট্রেড বডি ইন্ডাস্ট্রিকে লিড করে এবং আজকে তুমি যে সংখ্যাটা বললে যে 2400-র মতন প্রতিষ্ঠান এখন বেসিসের সদস্য হিসেবে কাজ করে, এটা তো একটা অসাধারণ ঘটনা। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা এখন যে ওভারঅল কম্পিউটার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, কম্পিউটার তো শুধুমাত্র হার্ডওয়্যার না, যন্ত্রপাতি কিছু বিক্রি করলাম সেটাই না, এবং বিসিএস প্রধানত কম্পিউটার বিক্রেতাদের সংগঠন হিসেবে এখন একটা স্থায়ী জায়গা পেয়ে গেছে। তো সফটওয়্যারের জায়গাটা এটা তো সেই যে 97 সালে আমরা ভাবছিলাম যে একটা শূন্যতা রয়ে গেছে, বেসিসের দায়িত্বটা কিন্তু ওই শূন্যতাটাই পূরণ করার। বেসিস দক্ষতার সাথে আমি বলবো যে এই শূন্যতাটা পূরণ করেছে এবং এখন আজকের বাংলাদেশে সফটওয়্যার যে আলোচিত বিষয়, সফটওয়্যার সার্ভিস যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা প্রতিষ্ঠা করার কাজটা বেসিস করেছে। দারুণ বলেছেন জব্বার ভাই। আপনি আরেকটা মাইলস্টোন ক্রিয়েট করেছেন, বেসিস থেকে সরকারের মন্ত্রী হয়েছেন, সরকারের ভেতরটাও দেখেছেন। 25 বছরের বেসিস, সামনের বেসিস কেমন হওয়া উচিত? আজকের বাংলাদেশকে যে আমরা ডিজিটাল বাংলাদেশ বলি, এটা 2009 থেকে 2021 তার কন্টিনিউশন 22-23 এই সময়কালের ভিতরে সরকার যে কর্মকাণ্ড করেছে এবং আমাদের ইন্ডাস্ট্রির কলিগরা যে কর্মকাণ্ড করেছে, দুইটাই মিলিয়ে বাংলাদেশ কিন্তু এখন পৃথিবীর মানচিত্রে এই তথ্য প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। সরকারের যে টার্গেট আছে তার সাথে বেসিসের দায়িত্বটা আরও বহুগুণ বেড়ে গেছে, কারণ সরকার কিছু কাজ করতে পারে, নীতিমালা তৈরি করতে পারে, কিন্তু আমি কখনো বিশ্বাস করি না যে সরকার একা সব কাজ করতে পারে, এবং বড় কাজটা করতে হচ্ছে বেসরকারি খাতকে। এবং আমাদের এখন 5টি সংগঠন আছে এই খাতের, এই সবগুলো সংগঠনের বড় ভূমিকা। তবে আমি এই কথাটা আজকে বলতে চাই যে বেসিসের ভূমিকাটা অনেক বেশি, কারণ সফটওয়্যার যদি না হয়, সার্ভিস যদি তৈরি না হয়, তাহলে আমার স্মার্ট বাংলাদেশ হবে না। জব্বার ভাই আমাদেরকে শোনালেন এই ইন্ডাস্ট্রির শুরুর দিককার চ্যালেঞ্জের গল্প, সেই সাথে উনি এটাও বললেন এই ইন্ডাস্ট্রির সম্ভাবনা কত বড়। আমরা আজকে আইসিটি বিষয়ক রপ্তানি নিয়ে আলোচনা করেছি। সেই রপ্তানি আলোচনায় অনেকগুলো চ্যালেঞ্জ চলে আসছে, কান্ট্রি ব্র্যান্ডিং, এইচআর ইস্যুজ এবং আরও অন্যান্য চ্যালেঞ্জ। আবার একই দিকে কিন্তু সম্ভাবনার কথাও আমরা আলাপ করেছি। সমগ্র বিশ্বের আইসিটি রপ্তানির যে বাজার, তার মাত্র 4% যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই আমরা $22 বিলিয়ন পৌঁছাতে পারি। এসব চ্যালেঞ্জকে মাথায় রেখে আমরা বেসিস থেকে একটা 3x3 ফর্মুলা বলেছি। আমরা বলেছি গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া, এই তিনজন যদি 3টা কাজ একই সাথে করে, অর্থাৎ একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং এবং এইচআর ডেভেলপমেন্ট, তাহলেই আইসিটি হতে পারে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত। আমরা বিশ্বাস করি আইসিটি রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনার নৌকা এখন বাংলাদেশের ঘাটে ভিড়ে আছে। এই নৌকায় উঠতে পারলেই 2041 সাল নাগাদ আমাদের রপ্তানি আয় যেমন বাড়বে, তেমনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অনেক সহজ হয়ে যাবে। এই নোট রেখে আমি রাসেল টি আহমেদ আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।